সুধী দর্শক, ইসলামিক ভিডিও টিউবের নিয়মিত আয়োজন দেশে দেশে ইসলাম। আজকে দেখবেন থাইল্যান্ডে ইসলাম ও ইসলামের শিক্ষার উপর ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহর প্রতিবেদন। থাইল্যান্ডে ইসলাম ও ইসলামী শিক্ষা। পিএইচডির জন্য বেশ কয়েক বছর মালয়েশিয়া অবস্থানকালে প্রতিবেশী থাইল্যান্ডে ভ্রমণ কিংবা কোনো প্রোগ্রামে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয়নি, কিন্তু হঠাৎ করে সুযোগটা চলে আসে হাতের মুঠোয়। থাইল্যান্ডের ইয়ালা রাজাবাহাদ বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সেখানে আমার একটা গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য পাঠালেও আমার সিভি দেখে কর্তৃপক্ষ আমাকে নিকট স্পিকার এবং আন্তর্জাতিক প্যানেল ডিসকাশেন্ট হিসেবে আমন্ত্রণ করে। ফলে প্রবন্ধ উপস্থাপনের জন্য যাতায়াত, থাকা, খাওয়া সহ সব রকম আয়োজন করে দেয় কর্তৃপক্ষ, যা রীতিমতো আমাকে অবাক করে দেয়। সবচেয়ে বেশি যে বিষয়টা আমাকে অবাক করেছে তা হলো তাদের শিক্ষা ব্যবস্থায় সামাজিক জীবনে ইসলাম এবং এর অনুশীলন দেখে। মোট জনসংখ্যার মাত্র 2% মুসলিম। দেশটির 3টি প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে বিবেচিত। এগুলোর মধ্যে অন্যতম ইয়ালা। সেখানকার মোট জনসংখ্যার 75% মুসলিম। সেখানকারই একটি সরকারি বিশ্ববিদ্যালয় ইয়ালা রাজাবাহাদ বিশ্ববিদ্যালয়। সেখানে যাওয়ার উদ্দেশ্যে যখন আমি ব্যাংকক থেকে ডোমেস্টিক ফ্লাইটে হাটিয়াই বিমানবন্দরে পৌঁছাই, তখন আমাকে নেয়ার জন্য সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং একজন ছাত্রকে বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় দেখতে পাই। তাদের সঙ্গে পরিচয়ের সময় লক্ষ্য করি শিক্ষকটি আমার সঙ্গে ইংরেজিতে কথা বললেও ছাত্রটি কথা বলছেন আরবিতে। আমি মনে করলাম হয়তো সে ইসলামিক স্টাডিজ কিংবা আরবি বিভাগে পড়ে। সে কোন প্রোগ্রামে এবং কোন বিভাগে অধ্যয়ন করছে তা জানতে চাইলে তিনি জানান এডুকেশন ডিপার্টমেন্টে মাস্টার্সে। তিনি কিভাবে আরবি শিখেছেন তা অবাক হয়ে জানতে চাইলাম। আমি যেমন অবাক হয়েছিলাম তার চেয়ে বোধহয় তারা দুইজন বেশি অবাক হলেন আমার প্রশ্ন শুনে। এরপর সে শিক্ষক আমাকে জানালেন থাইল্যান্ডের এ অঞ্চলের সব মুসলিম ছাত্ররা ইংরেজিতে ভালো কথা বলতে পারবেন না, এটা ঠিক, কিন্তু আরবিতে মোটামুটি কথাবার্তা চালাতে পারবেন। কারণ তাদের শিক্ষা জীবনের শুরুতেই আরবিটাকে খুবই গুরুত্ব দিয়ে শেখানো হয়। কেবল কোরআন তেলাওয়াত ও হাদিস পড়তে পারাটাই তাদেরকে সন্তুষ্ট করতে পারে না, বরং এটি তাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আত্মপ্রকাশ করেছে। আর তাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় প্রত্যেক মুসলিম ছাত্রছাত্রী আরবিতে কথা বলতে পারে। বিষয়টা জানার পর থেকেই মনের মধ্যে কেমন যেন খসখস করতে লাগলো। আমাদের বহনকারী গাড়িটি যখন নীল সমুদ্রের তীর ঘেঁষে ঘন্টায় 120 কিলোমিটার বেগে এগিয়ে চললেও ক্ষণিকের জন্য লাল সবুজে মোড়ানো 92% মুসলিমের কথা মনে পড়ে আমার পৃথিবীটা যেন স্থির হয়ে গেল। আমাদের মাদ্রাসায় পড়ুয়ারাও যেখানে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, সেখানে অন্যদের কথা কী বা বলবো। আমার জন্য যে আরও চমক অপেক্ষা করছিল তা কে জানত। থাইল্যান্ডে ঘুরতে যাওয়াটা অনেকের কাছে সামাজিকভাবে তেমন গর্বের না, কারণ দেশটির কিছু বিশেষ সংস্কৃতি। তাই থাইল্যান্ড যাচ্ছি শুনে অনেকে যেমন নাক ছিটকান, তেমনি কিছু বিশেষ পরামর্শও দেন। এমন একটা দেশে ইসলাম ও ইসলামী শিক্ষাকে দেখে আমাকে এতটা অবাক করবে ভাবিনি কখনো। যাই হোক, যে বিশ্ববিদ্যালয়ে আমার প্রোগ্রাম, সেখানে মুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা শতকরা 75%। তবে সরকারি বিশ্ববিদ্যালয় হওয়াতে উচ্চপদস্থ প্রায় সব কর্মকর্তাই অমুসলিম। তবুও তাদের কনফারেন্স হলে প্রবেশ করে অবাক হয়ে যায়। সেখানে একজন মুসলিম ছাত্রী কিংবা শিক্ষককে দেখলাম না যে বোরকা পরেনি। এমন পরিস্থিতি দেখব তা চিন্তাও করিনি। প্রো ভাইস চ্যান্সেলরকে সেখানে ভাইস প্রেসিডেন্ট বলা হয়। তিনি ছিলেন এ প্রোগ্রামের প্রধান অতিথি। সঙ্গে আরও কতিপয় অমুসলিম কর্মকর্তাও ছিলেন। তাদের উপস্থিতিতে প্রোগ্রাম শুরু হয় হামদ ও নাতের সঙ্গে। প্রায় 30 মিনিট যারা এই অনুষ্ঠানে পারফরমেন্স করলেন তাদের সবারই পরিধানে ছিল ইসলামিক পোশাক। বাজনা ব্যবহার করলেও হাদিসে বর্ণিত দফই দেখলাম সেখানে। এটাকে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে বিবেচনা করেন। পরবর্তী দিন ছিল শুক্রবার। এটি রমজানের পূর্বে শাবানের শেষ জুমাবার। কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করলেন তাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে খুতবা ও জুমার সালাত আদায় করার জন্য। একটু শঙ্কাবোধ থাকলেও তাদের বিশেষ অনুরোধকে উপেক্ষা করতে পারেনি। মসজিদটি খুব একটা বড় নয়। 2 তলা মসজিদে সব মিলিয়ে 500-600 মুসল্লি সালাত আদায় করতে পারেন। আমাকে যখন সেখানে নিয়ে যাওয়া হয়, আমি চারপাশে তাকিয়ে দেখি
মসজিদের 3 দিকের পুরোটাই বিভিন্ন বইয়ের সেলফে ঘেরা। একটু কাছে যেয়ে দেখলাম কুরআন ও হাদিস গ্রন্থের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, ফিকহ, মাসলা মাসাইলের বইসহ ইসলামের উপর বিভিন্ন বই। মসজিদটি দেখে ছোটোখাটো একটা লাইব্রেরি মনে হলো। একবার আমার বিশ্ববিদ্যালয়ের কথা মনে হলো, সেখানে একখানা কোরআনই থাকে সেলফে। যাই হোক, একটু আগে ভাগে যাওয়ার কারণে দেখতে থাকলাম যারাই মসজিদে ঢুকছেন তারা 2 রাকাত সালাত আদায়ের পর কেউ কোরআন কেউ হাদিস নিয়ে অধ্যয়ন করছেন। পরে তাদের জিজ্ঞেস করলাম ইসলামী শিক্ষা নামে কোনো বিভাগ তাদের বিশ্ববিদ্যালয়ে আছে কিনা। আমাকে আরও অবাক করে তারা জানান এই এলাকাতে নাকি একটা পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় আছে যার নাম পাটানি বিশ্ববিদ্যালয়। সেই রাতেই আমাকে নিয়ে যাওয়া হলো বিশ্ববিদ্যালয়টি দেখতে। গেট থেকে শুরু করে প্রত্যেকটা স্থাপত্য ইসলামের একটা প্রভাব সুস্পষ্ট। এখানে শুধু কোরআন, হাদিস, ফিকহ আরবি পড়ানো হয় না, বরং প্রত্যেকটা বিষয়ই ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ানো হয়। এ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তাদের আরও একটি সরকারি বিশ্ববিদ্যালয় হলো প্রিন্স শৃঙ্খলা ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস আছে পাত্তানি প্রভিন্সে। সেখানে আরবি, ইসলামী স্টাডিজ সহ ইসলামী ল, ইসলামী এডুকেশন নামে বিভাগ রয়েছে। এছাড়া আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কথা তারা বলল, যেখানে ইসলামিক স্টাডিজ বিভাগ শুধু নয়, ইসলামিক আইন, ইসলামিক এডুকেশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পড়ানো হয়। কিছু বিশ্ববিদ্যালয় অমুসলিম ছাত্ররা আরবি শেখে। তাছাড়া মুসলিম প্রধান এলাকায় সরকারি ও বেসরকারি মাদ্রাসার পাশাপাশি স্কুল কলেজেও ইসলামী শিক্ষাকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। এসব এলাকার অনেকেই আল আজহার, উম্মুল কুরা ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা আন্তর্জাতিক ইসলামী বিদ্যালয়, মালয়েশিয়া সহ বিশ্বের নামকরা সব প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে এসে নিজ এলাকায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, ইসলামী অনুশাসন ও তার চর্চার জন্য মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন। এরকম শিক্ষা ব্যবস্থার জন্য মানুষগুলোকে যেভাবে গড়ে তোলা হয়েছে ছিল ইসলামের কাম্য। তাদের এই অনুশাসন শুধু অমুসলিম দেশের জন্য নয়, বরং মুসলিম দেশসমূহের জন্যও অনুকরণীয় বলে আমার বিশ্বাস।